এক আধটা নয়, একবারে একই দিনে এক ঝটকায় আটখানা বিপদ যেভাবে ঝাঁপিয়ে পড়লো ঘাসফুল শিবিরের উপরে। তারপরে তারপরে কি আর দলটা রক্ষা করতে পারবেন? কোন দিকটা সামাল দেবেন? মানে ওই কিছুদিন আগে একটা উপমা দিয়েছিলাম, আপনাদের অনেকেরই খুব পছন্দ হয়েছিল, যে ব্যাপারটা হচ্ছে একটা ছেঁড়া কাঁথার মতো, যার সাইজটা বা শর্ট, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়। তার সঙ্গে আবার অনেক ছিদ্র আছে যেখান দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। আর সেই অবস্থায় কি করে সব সামাল দেওয়া যাবে? এক্সে ওয়ার্কার এক বিপদ, দল, কর্মী, বিদ্রোহ, বিভীষণ, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিপদ ধেয়ে আসছে। তার পাশাপাশি এজেন্সি আছে, হাইকোর্ট আছে। একসঙ্গে এতগুলো বিপদ এলে লড়াইটা হবে কি করে ময়দানে? লড়াইয়ে নামার মতো জায়গায় থাকবে কি করে পরিস্থিতি, সেটাই প্রশ্ন উঠে গেছে। সময় নষ্ট না করে কোন আট বিপদের কথা বলছি বিস্তারিত ব্যাখ্যা করব, এবং সেই সঙ্গে বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকের ফোনও আসছে। তারা যে কতখানি আতঙ্কিত ভবিষ্যৎটা ভেবে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক এক করে বিপদগুলো তুলে ধরি আজকের পর ঝটাঝট যেগুলো হতে শুরু করলো। আজকে আপনারা জানেন যে ওই জনগর্জন না জনবর্ষণ কি একটা সভা ছিল, একটা ব্রিগেড করেছিল আর কি, ভোটের আগে দেখানোর। দেখো, যতই চুরি জচ্চুরির অভিযোগ উঠুক, যতই দুর্নীতিতে আমার দলের একের পর এক নেতা মন্ত্রী জেলের মাটি দিকে গড়াগড়ি খাক, যতই সন্দেশখালী ইস্যুতে মা বোনেরা ক্ষোভে ফেটে পড়ুক, এখনও দেখাচ্ছি জনসমর্থন আমাদের সঙ্গে আছে। কিন্তু প্রথমেই সেখানে বিশাল ধাক্কা। গতকালই এক মন্ত্রী মানস ভূঁইয়া তার তার বক্তব্য সামনে চলে এসেছিল, যেখানে কর্মী সভা থেকে তিনি শাসাচ্ছেন রীতিমতো যে জনগর্জন সভায় যদি না পৌঁছো 10 তারিখের পরে দলের পদ থাকবে না। এইভাবে জোর করে লোক নিয়ে আসতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন এলাকা থেকে খবর আসছে বাস পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে নাকি টাকাও দেওয়া হবে বলা হয়েছে, এমনকি 3 বেলা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। তা সত্ত্বেও এলাকা থেকে কোনো মানুষ আসতে চাইছেন না, এমন বহু জায়গা হয়েছে। ফলে আজকে যতই চেষ্টা করা হোক, ব্রিগেডে বিভিন্ন জায়গায় টাক দেখা গেল। যেরকম গর্জনের কথা ভাবা হয়েছিল তার ধারে কাছে জিনিসটা পৌঁছয়নি। আর তারপর একে 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 প্রবলেমগুলো আসছে। প্রথমেই যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে বিদ্রোহ লেগে গেছে ঘরের মধ্যে, অনেকেই টিকিট পাননি, এবং তারপর প্রকাশ্যেই যেরকম কথা বলছেন তাতে ঘরের মধ্যে যে কি চলছে সে তো বোঝাই যাচ্ছে। প্রথমেই বিদ্রোহ হলেন বর্ধমান পূর্বের যিনি সাংসদ ছিলেন সুনীল মণ্ডল। তিনি তো একদম পরিষ্কার করে বলে দিলেন, নাম করে, স্বপন দেবনাথ আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যারা এখন বর্ধমান জেলাটা তৃণমূলের হয়ে সামলাচ্ছেন, বলছেন এদেরকে দাদা বলতে ঘেন্না লাগে। এবং তারপর যেসব বিস্ফোরক কথাবার্তা বললেন, সেখান থেকে তো অনেক কিছু স্পষ্ট হয়ে গেল। বিদ্রোহী হয়ে উঠেছেন অর্জুন সিংহ, এবং মিথ্যেবাদী যে কতখানি এরা, সেই মুখোশটা খুলে দিলেন। বললেন আমাকে দলে নেওয়া হয়েছিল টিকিটটা কনফার্ম করে, টিকিট দেওয়া হবে এই প্রতিশ্রুতিতেই তো দলে নেওয়া হয়েছিল, সেটা না বললে তো আমি আসতাম না, আর এখন টিকিট দিচ্ছে না। এবং সেই সঙ্গে অনেকেই আবার বলছেন না না আমরা দলের কর্মী, দলের সৈনিক। অনেকে আবার মুখে সেলোটেপ মেরে রেখে দিয়েছেন, কোনো কথা বলছেন না। কিন্তু যেভাবে তলায় তলায় বিদ্রোহের আগুনটা ক্রমশ ছড়িয়ে পড়ছে, ভোটের ময়দানে দলটাকে কতখানি নামানো যাবে সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে বহু টিকিট প্রত্যাশী ছিলেন, এবং সেখানে দলের যারা নেতা, দলের জন্য যারা সারা দিন পরিশ্রম করছেন, তাদের টিকিট না দিয়ে সেখানে যাদেরকে টিকিট দেওয়া হয়েছে, কোথাও সেলিব্রিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোথাও অন্য ফিল্ড থেকে লোক নিয়ে আসা হয়েছে, বিশেষ করে দল বদলুদের টিকিট দেওয়া হয়েছে, মেনে নিতে পারছে না একাংশ। যারা বলছেন এত কিছুর পরেও আমরা যখন দলটা করছি, কিন্তু দলে সেই সম্মানটা পাচ্ছি না, আমাদের নেতারা পাচ্ছে না। সুতরাং ভোটের ময়দানে দেখিয়ে দেবো। এই যে বিদ্রোহটা লেগেছে, ভোটের বাক্সে কে যে কোথায় কোন দিকে মেরে দেবে। আর এবারের যা ভোট হতে চলেছে, তাতে যদি অল্প এদিক ওদিক ভোট সুইচ হয় না, তাহলেই কিন্তু বহু কেন্দ্রের ফলাফল এদিক থেকে ওদিক হয়ে যাবে। অর্থাৎ বিজেপি যে স্বপ্নটা দেখছে 35, আজকের প্রার্থী তালিকা ঘোষণার পর যেভাবে বিদ্রোহের আগুনটা ছড়িয়ে পড়ছে, দাউ দাউ করে জ্বলছে, তাতে করে সেটা আর অসম্ভব লাগছে না। কিন্তু এখানেই শেষ নয় বিড়ম্বনার, এর পরের যে বিড়ম্বনাটা সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে ঘরের মধ্যে বিভীষণ ভর্তি, কে যে কোন দিকে খেলছে কেউ জানে না। এই অর্জুন সিং ঢাক ঢোল পিটিয়ে অনেক কথা বলা হলো, আজকে দেখা যাচ্ছে অর্জুন সিং বিজেপির সঙ্গে পুরোপুরি কনসাল্ট করে তৃণমূলে এসে বসে আছে, এবং তৃণমূলের স্বাভাবিকভাবেই সমস্ত খবর বিজেপিতে দিয়ে দিচ্ছিল। এবং এরকম বহু লোক আছে যারা এবারে যদি তৃণমূলের টিকিটে জিতেও যায়, শেষ অবধি থাকবে তো, শেষ অবধি দলে থাকবে তো, এই প্রশ্ন উঠে যাচ্ছে। বিশেষ করে দল বদলু যারা, প্রথমত তারা তো জিততে পারবে না, যদি জেতার পর তারা থাকবে। কেননা যেভাবে শুভেন্দু অধিকারী কনফিডেন্সের সঙ্গে বলছেন যে আমার কাছে খবর আছে, এমনকি তার মাননীয়ার গাড়ির মধ্যে যারা থাকে সেখান থেকে নাকি খবর পেয়ে যাচ্ছেন,
সেই জায়গা থেকে এত বিভীষণ, যা প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে, যা রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে, সমস্ত কিছু বিজেপির কাছে ফাঁস হয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, শেষ অবধি এরা জিতলে দলে থাকবে তো। একদিকে যখন এই ছবি হচ্ছে, তখন অন্যদিকে কি দেখা যাচ্ছে, যারা প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাদের মধ্যে অনেক লড়াই লাগাবার চেষ্টা করা হয়েছিল, লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে। আজকে দুজনে গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বললেন, আমি ওর ভাই, ও আমার ভাই, কোনো লড়াই নেই আমাদের মধ্যে। এবং সেই ছবিটা, সেটা যে সাজানো ছবি নয়, সেটা যে মুখোশ নয়, সেটা যে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে তারা বলছেন, সেই জায়গাটা কিন্তু তাদের কর্মী সমর্থকদের কাছে চলে যাচ্ছে। একদিকে বিজেপি পরিবারের এই সুখী সচ্ছল একটা পরিবারের ছবি, আর অন্যদিকে বিদ্রোহের আগুনে দিকি 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 জ্বলে যাচ্ছে। এই জায়গায় কর্মীদের মনোবল, সেটা কিন্তু একদম তলানিতে থেকে যাচ্ছে। কর্মীরা ভাবতেই পারছে না যে লড়াইটা করবো কী করে। একে তো ডিফেন্ড করার মতো হাতে কোনো রকম কোনো ইস্যু নেই, যেটুকুনি যা ছিল সেটা সন্দেশখালি এসে শেষ করে দিয়েছে। তার উপর চুরি, দুর্নীতি, কেন্দ্রীয় বঞ্চনার কথা যে বলবে, সেই কেন্দ্রীয় বঞ্চনা কথা বলার মতো জায়গা নেই। কেননা এই টাকাটা যে তৃণমূলের লোকগুলো চুরির জন্য হয়েছে, নবান্ন থেকে হিসেব দেয়নি বলে টাকাটা আর আসছে না, সেই সমস্ত কিছু সামনে এসে গেছে মানুষ সেই ভার্সনটাই বিশ্বাস করছে। আর সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই রাজ্য সরকারের কোষাগার থেকে কোথা থেকে ধার দেনা করে টাকাটা দেওয়ার প্ল্যান করা হয়েছিল। কিন্তু যে কটা নেতা ছিল অনেক দিন খেতে পারেনি, চুরিচামারিটা করতে পারেনি, আর যে মুহূর্তে টাকাটা ঢুকেছে, পরের মুহূর্তে গিয়ে বলছে টাকা বার কর, যার যার অ্যাকাউন্টে ঢুকেছে সেখান থেকে মোটা টাকা বার করে নিয়ে তারা চলে যাচ্ছে, লোক ফুঁসছে। এমনিতেই তো এইসব ছিল, তার উপরে প্রার্থী একদম পছন্দ হয়নি। মোটামুটি গোটা 42 যে প্রার্থী রয়েছে, তার মধ্যে মেরে কেটে 8 থেকে 10 জন যাদের জন্য লড়াই করা যায়, বাকিদেরকে নিয়ে তারা ভয়, এবং তাদের হয়ে গলা ফাটাবেন, তাদের হয়ে লড়াই করবেন, এবং শেষ পর্যন্ত তারা যদি হেরে যান, বিজেপি যদি ব্যাপকভাবে জিতে যায়, এই রাজ্যে সত্যিই যদি 35টা পেয়ে যায়, তারপর তাদের অবস্থাটা কি হবে, এই জায়গাটা ভেবে কিন্তু কর্মীদের মনোবলটা এমনিতেই ভেঙে যাচ্ছে। প্রার্থী পছন্দ হচ্ছে না, বিজেপির চাপটা রয়েছে। এরপর কি হয়, কে জেলে যাবে, কে বাইরে থাকবে, এই যে বলছে রাজনৈতিক প্রতিহিংসা একটাকে বাঁচাতে পারছে না, জেলে যখন যাচ্ছে সেই জেলেই থেকে যাচ্ছে, জামিনটাটুকুও হচ্ছে না। এই অবস্থা থেকে কর্মীরা কিন্তু আর ভোটের ময়দানে নামার জন্য রেডি নয়। এই বিপদ যখন হচ্ছে, তখন আজকে যেটা সব থেকে বড় ধাক্কা হচ্ছে, সেটা হচ্ছে নিজেরাই নিজেদের ইস্যু ভোঁতা করে দিচ্ছে। যেমন ধরুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছিল, নন ইস্যু, কিন্তু ভোটের ময়দানে নন ইস্যুকেও ইস্যু করতে হয় রাজনীতি করতে গেলে। সেইখানে কি বক্তব্য ছিল না, ওই বিজেপির হয়ে তিনি রায় দিচ্ছিলেন, বিচারপতি চেয়ারে বসে, সেই জন্য বিজেপি যোগদান করেছেন। এখন প্রসূন ব্যানার্জিকে যোগদান করিয়ে দিয়েছে আইজি, এবার বিজেপি পাল্টা বলতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে প্রসূন ব্যানার্জি, এ যা যা পুলিশ হিসেবে ডিসিশন নিয়েছে, সব তৃণমূলের দলদাস হিসেবে করেছে, তাহলে এ যা যা ডিসিশন নিয়েছে সব রিভার্ট করো। এই যে জায়গাটা, আবার এই বাংলাকে গুজরাটের হাতে তুলে দেবো না, বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেবো না, এই যে ইস্যু করছিল, সেখানে তিনজন বহিরাগতকে টিকিট দিয়ে দিয়েছে। গোটা বাংলা খুঁজে একটাও বাঙালি খুঁজে পায়নি। ওই গুজরাট থেকে লোক ধরে নিয়ে আসতে হচ্ছে, বিহার থেকে, দিল্লি থেকে লোক ধরে নিয়ে আসতে হচ্ছে, যারা এখানে জিতবে, এখানে সাংসদ হবে, এখানকার ভোটারদের ভোটে, আর দিল্লিতে গিয়ে নিজের রাজ্যে গিয়ে আইএস করবে, এই বাংলার জন্য কোনো রকম কোনো কিছু করবে না। এই যে বহিরাগত ইস্যু, সেই বহিরাগত ইস্যু সেই জায়গা থেকে চাপে পড়ে যাচ্ছে। এমনকি দলবদ্ধদের টিকিট দিচ্ছে, বলে বিজেপিতে গেলে বিজেপি হচ্ছে নাকি ওয়াশিং পাউডার, নির্মা, সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়, দুর্নীতি কিছু থাকে না। তাহলে তোমরা এই দলবদ্ধদের টিকিট দিচ্ছ কিসের জন্য? এবং তাদের এইটুকুনিও নীতি নৈতিকতা নেই, এইটুকুনিও মরাল জায়গা নেই যে তারা যখন একটা দল ছেড়ে আসছে, সেখান থেকে পদত্যাগ করে আসছে, বিধায়ক হিসেবে থেকে যাচ্ছে, এমপি হিসেবে থেকে যাচ্ছে, তারপর তোমাদের টিকিট পাচ্ছে। এই যে জায়গাগুলো, ইস্যু কোন ইস্যুতে আজকে বিঁধবে, যে ইস্যুতে এতদিন বিজেপিকে বেঁধার চেষ্টা করছিল, এমনিতেও তাদের এগেনস্টে 2000 ইস্যু আছে, চুরি, দুর্নীতি, চাকরি চুরি, রেশন চুরি, সন্দেশখালি, একদম নাজেহাল অবস্থা। সেই জায়গায় বিজেপিকে যে পয়েন্টে তবু একটু বলা যাচ্ছিল, একটু প্রচার করা যাচ্ছিল, নেতৃত্ব নিজেই সেই জায়গাটাকে একদম কুরুল মেরে দিয়েছেন। তাহলে ভোটের ময়দানে প্রচারটা করবে কী নিয়ে? এই যে নিজেদের ইস্যু ভোঁতা করে দেওয়া, বড্ড হীনবল লাগছে আজকে। এবার এ তো গেল রাজনৈতিক দিকটা, এবার যেটা তদন্তের দিক, আজকেই জানেন আপনারা, খবর পেয়ে গেছেন যে এনআইএ ঢুকে যাচ্ছে এবার। কেননা ওই সন্দেশখালী ইস্যুতে সিবিআই তদন্ত করতে করতে সেখানে উত্তম সর্দার যে আসলে শেখ শাহাবুদ্দিন, শিবু হাজরা যে আসলে নূর আলম, এই শেখ শাহজাহান একসময় বাংলাদেশে ছাত্র রাজনীতি করেছে, সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢোকানো হয়েছে, তাদের ফেক আধার কার্ড থেকে আরম্ভ করে ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেছে, এই সমস্ত কিছু ইনফরমেশান এসে গেছে, এবং সেই জন্য এনআইএ ঢুকছে। আর এনআইএ যদি ঢোকে, দেশের সুরক্ষার ব্যাপার, কোথাও কেউ কোনো পাত্তা করতে পারবে না।
এবং সেখানে যখন আদালতে যাবে যেটা চাইবে সেটাই আদালত দিতে বাধ্য, কেননা এনআইএ হচ্ছে এমনই একটি সংস্থা, দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়। আর সবথেকে বড় কথা, এনআইএ ঢুকে যখন এগুলো একটার পর একটা প্রমাণ হবে এবং সেখানে প্রমাণ হবে যে প্রশাসনের, পুলিশের, এমনকি শাসক দলের একটা বড় অংশের সঙ্গে জড়িত ছিল, যদি থাকে, তাহলে ভোটের ময়দানে কি হবে বুঝতে পারছেন একবার? সাধারণ মানুষ কিভাবে সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়বে। বড় বিপদ আসছে এনআইএ নিয়ে। শুধু এনআই নয়, আজকে সকালেই খবর এসে গেছে, কাকুর কণ্ঠস্বর এসে গেছে, ফলে দেখেছেন তো কাঁধ কীরকম ঝুলে গেছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, জোর করে বলার চেষ্টা করছে, জমছে না। এমনকি যাদের কাছ থেকে রেসপন্স চাইছে তাদের গলের আওয়াজও নেই। ডিম ভাত খাওয়া হয়ে গেছে, বিরিয়ানির প্যাকেট পাওয়া হয়ে গেছে, এমনিতেই বড্ড গরম, কখন যেতে পারি, এখানে সব ঘিরে টিরে রেখে দিয়েছে, এখনই যেতে পারছি না। তার উপর ভয় দেখিয়েছে যে এখানে না এলে কাল থেকে পথ চলে যাবে, ওই জন্য আছি। কিন্তু শরীরটা ওখানে থাকলেও মনটা কজনের ওখানে ছিল? সবথেকে বড় কথা, কাকুর কণ্ঠস্বর আজকে এসে গেছে, এই জায়গাটা ইডি লিক করেছে, মঙ্গলবার দিন শুনানি আছে কলকাতা হাইকোর্টে, সেদিনকে কি হবে? আর যিনি শুনানিটা করবেন তার বিরুদ্ধে তো অনেক কিছু চেষ্টা হয়েছিল, কিছু তো করা যায়নি। তিনি কিন্তু এবার নিরপেক্ষ জায়গা থেকে নির্ভয়ে, নিডর হয়ে সেই বিচারটা করবেন। অলরেডি ইডি সিবিআইয়ের রিপোর্টটা জমা পড়ে আছে, আর এরপর যদি কণ্ঠস্বরের রিপোর্ট মিলে যায়, তারপর বিপদ যে বড় বড় বিপদ বাড়ছে। শুধু তাই নয়, ভোট নিরপেক্ষ হবে। সকাল থেকে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছিল যে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। তিনি নাকি বাংলার উপর যে রাজনৈতিকভাবে একটা অন্যায় করার চেষ্টা হচ্ছিল সেটা মেনে না নিতে পেরে সেইভাবে তিনি পদত্যাগ করেছেন, এমন খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। কে গোয়েল? অরুণ গোয়েল হচ্ছে, দেখুন, আমাদের যে জাতীয় নির্বাচন কমিশন আছে সেখানে আমরা শুনি না, কিছুদিন আগে শুনবেন যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল। ফুল বেঞ্চ মানেটা কি? মানে একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকেন আর দুজন নির্বাচন কমিশনার থাকেন, তিনজন মিলে অ্যাকচুয়ালি ফুল বেঞ্চ হয়। তো তার মধ্যে একটি পদ ইতিমধ্যেই খালি ছিল, একজন, এখন বর্তমানে দুজন ছিলেন, সেই দুজন মিলে এসেছিলেন এবং তার সঙ্গে অন্যান্য অফিসাররা এসেছিলেন, কিন্তু এই তিনজনকেই অ্যাকচুয়ালি ফুল বেঞ্চ বলা হয়। তো এবার অরুণ গোয়েলের যেটা হয়েছে যে তিনি চেয়েছিলেন যেহেতু গ্রীষ্মকাল আসছে, প্রচণ্ড গরম পড়ছে, সেই জায়গা থেকে ভোটের দফা 2-3 দফায় ভোটটা শেষ করে দিতে হবে। এবং 2 নম্বর যে জায়গাটা ছিল সেটা তার দাবি ছিল যে এত যে আধা সেনা পাঠানো হচ্ছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মানুষ কি ভয় পেয়ে যাবে, এত সেনার কিসের জন্য দরকার হয়ে পড়ছে, ফলে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটদান করতে আসবেন। তো এবং এই জায়গাটায় একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, দুজনের মতবিরোধ হয়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন রাজীব কুমার, তিনি স্পষ্ট বলেছিলেন যে দেখুন, পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন হয়ে রয়েছে এবং সেই রিপোর্ট তো তার বলছে, আমরা অতীতের রিপোর্ট যদি দেখি, সেটাকে অ্যানালিসিস করি, সেখান থেকে দেখা যাচ্ছে এখানে দফা বাড়াতে হবে, নাহলে নিশ্চিদ্র নিরাপত্তায় মানুষ তার ভোট দিতে পারবে না। এবং এই জায়গায় মতবিরোধ হওয়ার জায়গা থেকে অরুণ গোয়েল বলেন ঠিক আছে, আমি সরে যাচ্ছি। এখন এই জায়গাটাকে তোলার চেষ্টা করা হয়েছে যে বাংলায় এত দফা সেনাবাহিনী হচ্ছে, বাংলায় এত দফা ভোট হচ্ছে, এইসব নিয়ে হচ্ছে, ওসব কোনো ব্যাপার নয়। এবং আরেকটা কথা বলে রাখি, এই অরুণ গোয়েল তিনি কিন্তু অ্যাকচুয়ালি অত্যন্ত নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে অত্যন্ত ভালোবাসেন। শুধুমাত্র তাই নয়, তার প্রিয় পাত্রও বটে। তিনি এর আগে অন্য ডিপার্টমেন্টের বোধহয় প্রিন্সিপাল সেক্রেটারি বা এরকম কোনো পোস্টে ছিলেন। 6 বছর আগে তাকে অবসর নিয়ে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়, এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে অন্য কেউ নেই, এনাকে কেন, অরুণ গোয়েলকে কেন নিয়ে আসা হচ্ছে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মেনে নেয় সেই যুক্তিটার সামনে। এবং এই অরুণ গোয়েলই খুব সম্ভবত রাজীব কুমার রিটায়ারমেন্টের পরে মুখ্য নির্বাচন কমিশনার হতেন এবং 2027 সাল অবধি তিনি থাকতেন, কিন্তু তিনি সরে এসছেন। আবার তিনি সংঘ পরিবারেরও অত্যন্ত ঘনিষ্ঠ জানা যাচ্ছে, যেটা এই সিদ্ধান্ত তার কোনো একটা জায়গায় হয়তো পার্সোনাল ইগোতে লেগেছে, পার্সোনাল জায়গায় হয়েছে, সেই জায়গা থেকে তিনি সরে এসছেন। কিন্তু তার মানে তিনি এই একদম পুরোপুরি বিরুদ্ধে চলে যাবেন এবং এমন বাইরে বিস্ফোরক কথাবার্তা বলবেন যেটা হাতে অস্ত্র পেয়ে যাবে, এরকম কোনো জায়গা নেই। এবং এই জায়গাটায় এই অরুণ গোয়েলের মতো লোক, যাকে প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ করেন বা তার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক আছে কাজের জায়গা থেকে, আবার সংঘ পরিবারেরও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ, সেই মানুষটা একটা ডিম্যান্ড করেছিলেন। তো এরকম মানুষকে তো তুষ্ট করার জন্য, যাকে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার ভাবা হচ্ছে, মেনে নিতেই পারতো না, সেই জায়গাটা মানার কোনো জায়গা নেই। বাংলার যা অবস্থা হয়ে রয়েছে সেখানে দফা বাড়াতেই হবে, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাড়াতেই হবে। যারা বাংলায় থাকেন তারা তো জানেন এটার কত দরকার আছে, আর সেই জায়গা থেকে এরকম একজন ঘনিষ্ঠ আমলা সরে গেলেও সেই জায়গা থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। এই জায়গাটা যদি মেনে নিত তাহলে তরুণ গোয়েল সরতেন না। তার মানে ভোট এবার নিরপেক্ষ হবে, পঞ্চায়েত স্টাইলে ভোট হবে না, ভোট লুটতে দেওয়া হবে না।
আর গণনাও এবারে কোনো খেলা করা যাবে না। সুতরাং ভোট যখন নিরপেক্ষ হবে, এমনিতেই তো বাজার খারাপ, এতগুলো ইস্যু এগেনস্টে আছে, প্রার্থী পছন্দ হচ্ছে না, আর সেই জায়গা থেকে বিজেপি ক্রমশ ইউনাইটেড অবস্থায় নিজেদের ছবি দেখাচ্ছে। এই জায়গায় নিরপেক্ষ ভোট হলে মানুষ যদি ঢেলে ভোট দিতে পারে, রেজাল্টটা কি হবে তারপর? শুধু তাই নয়, 8 নম্বর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ইডি। ইডি কিন্তু এবার ফাইনালি ঝাঁপাচ্ছে। যেটুকুনি বোঝা যাচ্ছে, যখনই কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে নির্বাচনের জন্য, তারা জানে সুরক্ষার প্রশ্নে আর কোনো প্রবলেম নেই, আর কোনো শেখ শাহজাহান এসে মাথা ফাটিয়ে দিতে পারবে না, প্রাণ কেড়ে নিতে পারবে না। আর তাই তারা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তারা বড় অ্যাকশনের জন্য রেডি হচ্ছে। কীরকম আপনারা জানেন বোধহয়, এই লালু প্রসাদ যাদবের শালা সুভাষ যাদব, তাকে কিন্তু 8 ঘন্টা তল্লাশি করে অ্যারেস্ট করে নিয়েছে। অর্থাৎ এবার আপনারা বলবেন যে অন্য রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গে হবে না। দাঁড়ান না, খেলা তো সবে হয়েছে, মজা তো সবে শুরু হয়েছে, অসুবিধা কি আছে, খেলতে দিন না। ইডি কিন্তু কোনো রকম নিজে থেকে স্টেপ নিচ্ছে না, তারা পরিষ্কার বসে আছে, তথ্য প্রমাণ যা আদালত জোগাড় করতে বলছে দিচ্ছে আদালতকে, আদালত যা নির্দেশ দেবে সেটাকে এক্সিকিউট করবে। তো কণ্ঠস্বরের নমুনা এসে গেছে, সেটা আদালতে জমা দেবে। যা রিপোর্ট আদালত চেয়েছিল জমা দিয়ে দিয়েছে, ওই আদালত তো ভর্ৎসনা করেনি। এর আগে ইডির এক অফিসারকে কিভাবে জাস্টিস সিনহা তুলোধনা করেছিলেন মনে আছে তো? সুতরাং ইডি যদি কোনো ভুল করতো, সঠিক পদে তদন্ত না করতো, ছেড়ে দিত আদালত, ছেড়ে দিত, হয় না তো? সুতরাং ইডি কিন্তু এবার রেডি হয়ে গেছে যে তাদের কাছে যা যা করার ছিল তারা সেই জায়গাটা করে দিয়েছে, এবার আদালত নির্দেশ দিক, বাকিটা আমরা এক্সিকিউট করে দেবো। আর যেহেতু সুভাষ যাদবকেও রেয়াত করা হলো না, সুভাষ যাদব কিন্তু বিহারে বিশাল বড় নাম, বিশাল বড় পলিটিক্যাল তার ক্ষমতা, সেই জায়গায় যখন অ্যাকশন নিল, এবং কিছুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকেও অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার বাংলাতেও বড় অ্যাকশন হবে। না হলে তো কিছু করার নেই, ঠিক আছে, সেটিং তত্ত্ব যারা বলেন তারা বলবেন, কিন্তু যদি হয়ে যায়, যাদের উপর হবে তারা তো ভয়টা পাচ্ছে, সেই জন্য তো ভেতরে ভেতরে কাঁপতে শুরু করেছে। আর তাই এই 8 দফা বিপদ যখন এইভাবে তেড়ে ফুড়ে ঘিরে ধরছে, তখন মাথা ঠান্ডা রাখা যায়, ঠান্ডাভাবে ভোটের ময়দানে লড়া যায়, এই টেনশনটাই তো ক্রমশ বাড়ছে। কি বলবেন বন্ধুরা এই বিপদগুলো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।